সংস্কার করা অতীব জরুরি। আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি। এই রাষ্ট্র সংস্কারের দায়িত্ব যাদের উপরে আমরা দিয়েছি বা যাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছি, তারা যদি রাষ্ট্র সংস্কার না করে এখানে ভিনদেশি কোনো এজেন্ডা কিংবা সেই পরাজিত শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করার যে এজেন্ডা, এটা বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে আমাদের আজকে বলতেই হয় বা আমরা বলতে বাধ্য হচ্ছি যে রাষ্ট্র সংস্কারের আগে এই উপদেষ্টা পরিষদ সংস্কার করা অতীব জরুরি এবং করতেই হবে। আজকে দেখেন, এই উপদেষ্টা পরিষদ যখনই কোনো প্রশ্নের সম্মুখীন হয়, যখনই কোনো বাধা কিংবা যখনই কোনো থ্রেটের মুখে পড়ে, তখনই কিন্তু তারা আমাদের আহ্বান জানায় রাজপথে পাহারা দেওয়ার জন্য। আমাদের পাহারা দিতে কোনো অসুবিধা নেই, কারণ এই সরকার আমাদের, আমরা বানিয়েছি। সুতরাং আমরা রাজপথে এদেরকে পাহারা দেব, এদেরকে সঠিক লাইনে রাখবো। ওই পরাজিত খুনি হাসিনার দোসররা যাতে এই সরকারের উপরে একটা আচরণ না লাগাতে পারে, তার জন্য আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করব এবং করছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সারাদিন আমরা ওই ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে রাজপথে পাহারা দেই, পাহারা বসাই। আর রাতের বেলা টেলিভিশনে আমরা দেখতে পাই যাদের বিরুদ্ধে আমরা সারাদিন রাজপথে পাহারা দিলাম, ভ্যানগার্ড হয়ে কাজ করলাম, তাদেরকে ডেকে ডেকে এরা মন্ত্রী বানাচ্ছে, তাদেরকে ডেকে ডেকে উপদেষ্টা বানাচ্ছে। এটা আমরা কোনোভাবেই মানতে পারি না। এবং এই যে উপদেষ্টা পরিষদে যারা জায়গা পাচ্ছে, এরা অনেকেই খুনি হাসিনার সহযোগী ছিলেন, খুনি হাসিনার দোসর ছিলেন, ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিলেন। এরকম ব্যক্তিদের যখন উপদেষ্টা পরিষদে জায়গা দেয়, তার মানে এটা পরিষ্কার যে কারো না কারো ইন্ধনেই এই কাজটা কেউ না কেউ খুব একটা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে এটা করছে। আমরা আজকে বলছি কিভাবে উপদেষ্টা পরিষদে নিয়োগ হচ্ছে, কোন ক্রাইটেরিয়ায়, কোন মানদণ্ড, আমরা কেউ জানি না। কিন্তু কেউ না কেউ এটা তো জানে। ওরা তো একবারেই ওই আসমান থেকে মানে ওই বৃষ্টির মতো মাটিতে নেমে আসে নাই, কিংবা ওই জমিন ফেটে নিচ থেকে গাছের চারার মতো উপরে ওঠে নাই। কোনো না কোনো একটা পাইপলাইন দিয়ে তারা কিন্তু এখানে ঢুকছে। এবং সেই পাইপলাইনটা কে, এটা আমাদের জানতে হবে। এবং আমরা যতটুকু জানি, এই পাইপলাইনের মূল হোতা আইন উপদেষ্টা আসিফ নজরুল। ওনাকে আমরা সবাই সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু তিনি নিজেই তার নিজের এই সম্মান নষ্ট করেছেন। আজকে বা আমরা যখন হাইকোর্টে যাই, হাইকোর্টের আইনজীবী অনেকেই তাকে একবারই দেখতে পারে না। কেন? কারণ তার দায়িত্ব আইন অঙ্গনকে ফ্যাসিবাদ মুক্ত করা। কিন্তু আপনারা যারা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়েছেন, সবাই জানেন হাইকোর্টে এখনো 95% বিচারক হাসিনা নিয়োগপ্রাপ্ত, তারা বিচার করছে। তাহলে 4 মাস হয়ে গেল, এই বিচার অঙ্গনকে আসিফ নজরুল সাহেব ঠিক করতে পারেন নাই, নাকি ইচ্ছা করেই করেন নাই, আল্লাহ জানে। এরকম প্রত্যেকটা জায়গায় অসঙ্গতি, হাসিনার দোসররা প্রত্যেকটা জায়গায় বসা। এদেরকে যদি আমরা অতি দ্রুত রিমুভ না করতে পারি, তাহলে আসলে আমরা যে রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের চিন্তা করছি, এটা বেহাত হতে সময় লাগবে না, কখনো বাস্তবায়ন হবে না। আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, আর এই রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিচ্ছেন ওই পতিত স্বৈরাচারের দোসরদের, ফ্যাসিবাদের দোসরদের। কিভাবে সম্ভব? রাষ্ট্র সংস্কার কে করবে? হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তানরা। এটা কি আদতে সম্ভব? হাস্যকর বিষয়। রাষ্ট্র সংস্কার করতে হলে রাষ্ট্র সংস্কার করার জন্য ওই বিপ্লবীদেরকেই চেয়ারে বসাতে হবে, যারা বিপ্লব ঘটিয়েছে। দেশপ্রেমিকদের এখানে বসাতে হবে। কয়টা দেশপ্রেমিক এখানে আছে বলেন তো? ভাই আওয়ামী লীগের এমপি, পরিবার পুরোটাই আওয়ামী লীগ। হাসিনার 17 বছরে একটা টোকাও যে পরিবারের গায়ে লাগে নাই, সেই পরিবারের একজনকে এমপি আপনি ডাইরেক্ট মন্ত্রী বানিয়ে দিলেন, আর তার উপরে সংস্কারের দায়িত্ব দিলেন। সে কি সংস্কার করবে? ঘোড়ার ডিবেট সংস্কার করবে? আপনারা বলেন। আইন আদালত সব জায়গায় হাসিনার দোসররা বসা। এখন আরেকটি বিষয়, এটা বলতেই হয়, আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, এরা আমাদের এই বিপ্লবের মহানায়ক, অগ্র সৈনিক। এটা ভুলে যাওয়ার কিংবা অস্বীকার করার কোনো কারণ নেই। এই আসিফরা ওই সময় যে সাহসিকতার পরিচয় দিয়েছে, সাহসিকতার পরিচয় দেখিয়েছে, এটা আমি, আপনি বা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এটা অস্বীকার করলে এই বিপ্লবকে অস্বীকার করার সামিল।
একবারই ক্লিয়ার। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একটি গ্রুপ পরিকল্পিতভাবে এই আসিফ এবং নাহিদদেরকে ব্যর্থ বানানোর চেষ্টা করছে। তাদেরকে কিভাবে ব্যর্থ করা যায়, তাদেরকে কিভাবে ব্যর্থ বানানো যায়, এটার জন্য তারা উঠে পড়ে লেগেছে, একবারেই উঠে পড়ে লেগেছে। তাদের উদ্দেশ্যটা কি, তারা কারা, এটা আমরাও জানি। আমরা বলেছি এই সরকারকে নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই। বিরোধিতা এই সরকারের অধিকাংশ উপদেষ্টাকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই সরকারের প্রধান, তাকে নিয়ে কারো কোনো আপত্তি নেই। বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, আমরা যারা আছি, ছাত্র জনতা, সবাই এক বাক্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওয়েল অ্যাকসেপ্টেড, যেটাকে বলে, গ্রহণ করেছে। তার নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন তোলে নাই। কিন্তু আমাদের প্রশ্নটি এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে একটি মহল একটা গুটি চালাচ্ছে, এই বাংলাদেশে আবারও কিভাবে আওয়ামীকরণ করা যায়, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা যায়, সেই চেষ্টা অব্যাহত রেখেছে একটি গ্রুপ। আমরা সেই গ্রুপটার বিরুদ্ধে, আমরা সেই ফ্যাসিবাদের দোসর আওয়ামী উপদেষ্টাদের বিরুদ্ধে। আসিফ, নাহিদ, এরা কারা? এরা আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এরা আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা, এই বিপ্লবের অগ্র সৈনিক। আপনি যদি এই আসিফ, নাহিদকে ব্যর্থ বানানোর চেষ্টা করেন, তার মানে আপনার উদ্দেশ্য অসৎ। আপনি এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছেন। আর এই সরকারকে ব্যর্থ করা মানে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া। গত কয়েকদিন আগে তারেক রহমান একই কথা বলেছে, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হওয়া মানে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া। তারেক রহমান পর্যন্ত এই স্টেটমেন্ট দিয়েছে, জামাত ইসলামের আমিরা স্টেটমেন্ট দিয়েছে। আর আজকে 2 দিন আগে গজানো দাঁত, গজানো নেতা, তরুণ নেতা, ডাকসুর নাম ব্যবহার করে কমিশন বাণিজ্য করে আওয়ামী লীগের ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা নেই। সেই কথিত তরুণ নেতা দাবি করা, সে এখন এই নাহিদ আসিফদের তুলাধুনা করে। এই নাহিদ আসিফটাকে কিচ্ছু না, চিন্তা করে দেখেন। এই নাহিদ আসিফ সেদিন যদি এক দফার ঘোষণা না দিত, সাহস করে, এই বিপ্লব হতো কিনা সন্দেহ। আমরা সবাই বিপ্লব করেছি, কিন্তু তারা তো সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছে ভাই, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখানে বিএনপি বলেন, জামাত বলেন, সবাই ছিলাম আমরা, সবার ঐক্যবদ্ধ লড়াই ছিল। কিন্তু আমাদের এই ঐক্যবদ্ধ লড়াইটাকে সমন্বয় করেছে তাদের জায়গা থেকে তারা। কিন্তু আপনি যদি আজকে এই নাহিদ আসিফকে একবারে তুচ্ছ করে দেন, কিচ্ছু না তারা, এটা সেটা, তাহলে বুঝতে হবে আপনি ওই ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। পরিষ্কার, ওই তরুণ নেতা কোটি কোটি টাকা পায় ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে। খোঁজ নিয়ে দেখেন, ওই আওয়ামী লীগের ব্যবসায়ী ভ্যাকসিমকো, বসুন্ধরা, আমি নিজে সাক্ষী। বসুন্ধরার বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একজন সিনিয়র সাংবাদিকের মাধ্যমে টাকা আসত। ওই কথিত তরুণ নেতার সেক্রেটারি, তার দলের, তাকে জিজ্ঞেস করেন, সে জানে। এখন হয়তো বলবে না। এগুলো বলছি কেন? কারণ আসিফ নাহিদদেরকে উঠে পড়ে লেগেছে বিতর্কিত করার জন্য। আর সেই কথিত তরুণ নেতাকে সাপোর্ট দিচ্ছে, সমর্থন দিচ্ছে এই আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। তার মানে কুশীলব তিনি, মূল পিছনের ষড়যন্ত্রকারী হচ্ছে এই ডক্টর আসিফ নজরুল। তার কারণে এগুলো হচ্ছে। তো এই জায়গা থেকে আমরা একবারেই পরিষ্কার, এই সরকারের উপদেষ্টা পরিষদ সংস্কার অতীব জরুরি। এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই, ভিন্ন মত নেই। আমরা চাই এই উপদেষ্টা পরিষদ অতি দ্রুত সংস্কার করা হোক। এই উপদেষ্টা পরিষদ অতি দ্রুত সংস্কার করে এটাকে দেশপ্রেমিক ছাত্র জনতার উপদেষ্টা পরিষদে পরিণত করা হোক। কিন্তু এই উপদেষ্টা পরিষদে যে আওয়ামী দোসররা আছে, এদের নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করব না, কোনো বক্তব্য নেই। কিন্তু আপনি ঢালাওভাবে পুরো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, দাঁড়াবেন, এটাও কাম্য নয়। এটা পরিষ্কার ভারতীয় রয়ের এজেন্ডা, রয়ের পরিকল্পনা। আজকে এই কথিত তরুণ নেতাটি রয়ের পরিকল্পনায় এই কাজগুলো করছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারি কারি টাকা পাচ্ছে, সেই টাকা দিয়ে গাড়ি বহর নিয়ে জেলায় জেলায় সমাবেশ করছে। খোঁজ নিয়ে দেখেন। এগুলো থেকে আমাদের সাবধান হতে হবে, কারণ এগুলো থেকে সাবধান না হলে আমরা মহাবিপদে পড়তে যাচ্ছি, একবারেই মহাবিপদে। তারপরেও আমরা বলেছি, এই উপদেষ্টা পরিষদের ফ্যাসিবাদের দোসর যারা এখানে যুক্ত হয়েছে,
উপদেষ্টা পরিষদে, এদেরকে অবশ্যই সংস্কার করতে হবে, রিমুভ করতেই হবে। এটা নিয়ে কোনো আপত্তি নেই আমাদের। এখন আপনি যদি পুরো সরকারকেই দোষারোপ করেন, তাহলে তো ভাই আপনি বাংলাদেশেই মানেন না, বিপ্লবেই মানেন না। তাহলে কি আপনি বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমরা চাই না? তাহলে তুমি এসে বসো ওখানে, এটা বলতেই হচ্ছে আমাদের। আপনি স্পেসিফিক বলতে পারেন যে এই 5 জন, এই 7 জন আওয়ামী লীগের দোসর, তাদেরকে সরান, তাদের বিরুদ্ধে আপনি আন্দোলন করেন, কথা বলেন, কোনো আপত্তি নাই। নাহিদের বিরুদ্ধে লেগেছে কেন ভাই? নাহিদ কি অপরাধ করেছে? কি দোষ? নাহিদ ওই তরুণ নেতার কথা শুনে না, সে সপ্তাহে সপ্তাহে সচিবালয়ে যায় আর অমুক তমুকের সুপারিশপত্র দিয়ে আসে যে তাকে এখানে বসাতে হবে, অমুকে এই পদে দিতে হবে। এরা এই কথা শুনে না, এই জন্য এখন তাদের 14 গোষ্ঠী উদ্ধার করে। স্রেফ ধান্দাবাজি, একবারে ধান্দাবাজি। এই জন্য এদের থেকে সাবধান থাকতে হবে। এই বিপ্লবের মহানায়ক আমাদের যারা, এদের সবাইকে আমরা বলতে চাই, এদের ভুল হতে পারে, এরা ফেরেশতা না, মানুষ। এদের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। এদের ভুল হলে আমরা শুধরাই দেব, ধরাই দেব। তারা যদি ভুল ধরিয়ে দেওয়ার পরেও না শুধরাই, 1 বার 2 বার 3 বার, তারপরে আমরা কথা বলবো, তাদের বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু আপনি শুধরানোর সুযোগও দিলেন না, বললেনই না, তার আগেই তার 14 গোষ্ঠী উদ্ধার করলেন। তার মানে আপনার উদ্দেশ্য খারাপ, আপনি অসৎ এজেন্ডা নিয়ে এগুলো করছেন। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে।